সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব হাসিনা, কাদের, কামাল সহ ৪৪৯ জনকে অব্যাহতির সুপারিশ, খুশির হাওয়া আওয়ামী লীগে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি ক্ষমতায় বসার পর সারা দেশে নারী শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে খুশি করতেই খামেনি হত্যায় চুপ তারেক, বিএনপির অন্দরে ভয়ানক খেলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মব আতঙ্কে নিজেকে ভিভিআইপি ঘোষণা করে বিদায় নেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাইকোর্টের রুলে জুলাই সনদের মৃত্যু ঘণ্টা, কপাল পুড়ছে ইউনূস, জামায়াত, এনসিপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংশোধনী দিল ইসি, ব্যাখ্যা দিল না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নিরাপত্তা ঝুঁকির মুখে ইউনূস, পাশে লোক জড়ো হলেই চলবে গুলি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সরকার পতনের চেষ্টা করলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, হিসাব করে করতে হবে ব্যবহার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ হিজবুল্লাহর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেই ২০২৪ সালের আগস্ট মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি সময় ধরে বাংলাদেশে এমন এক শাসন ব্যবস্থা ছিল যেখানে আইনশৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ছিল। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক করে দিত সবকিছুই। আর এই সুযোগে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সমর্থক ও নেতানেত্রীকে জেলে ভরেছিল পুলিশ প্রশাসন। আর আওয়ামী লীগের যে সমস্ত নেতারা দেশ ছেড়ে পালিয়েছিলেন তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তাদের ইকবাল অড়গা ঝলঝরে করে দেওয়ার ব্যবস্থা পাকা করেছিল ইউনূসের সরকার। এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার শপথ নিয়েছে। বাংলাদেশের মসনদ থেকে মোহাম্মদ ইউনূস বিদায় নেওয়ার পর এসেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ফলে আইনের শাসন কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কড়া নির্দেশিকাও জারি করেছে যেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে যাচ্ছে, সেখানে সকাল বিকাল লীগের কর্মী সমর্থকরা আসা যাওয়াও করছেন। এই পরিস্থিতিতে এমন একটি খবর সামনে এলো যা দিন বদলের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার ৩ পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আদালতের সামনে তাদের বক্তব্য, ৩টি হত্যা মামলাতেই তথ্যগত ভুল ছিল। সোজা কথায় সেগুলি ছিল ভুয়ো মামলা। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে এটা সবে শুরু। গোটা বাংলাদেশের বিভিন্ন থানায় এমনই হাজার হাজার ভুয়ো মামলা দায়ের করা হয়েছিল আন্দোলনকারী ছাত্র জনতা এবং অন্তর্বর্তী প্রশাসনের নির্দেশে। জানিয়ে তখনও বিতর্ক হয়েছিল, এখনও চলছে। কিন্তু দোকান কাটা ইউনূস এবং তার সাগরেদরা সেসব বিতর্কে কান না দিয়ে আওয়ামী লীগকে পুরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার বন্দোবস্তে লেগেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতায় একটি নির্বাচিত সরকার, আবার বিএনপির সংগঠন গোটা বাংলাদেশেই ছড়িয়ে রয়েছে। ফলে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা অনেক বেশি। সেই দিক থেকে এবার বাংলাদেশে আইনের শাসন ফেরার সময়ের অপেক্ষা বলেই দাবি করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা, আর সেটা এখন দৃশ্যমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালদের মতো আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এরকম একাধিক মামলায় নাম রয়েছে। তেমনি ভাটারা থানা এলাকায় পৃথক 3টি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের নাম ছিল। তদন্তে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় তথ্যগত ভুল উল্লেখ করে আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ২০২৪ সালের ২০ জুলাই বসুন্ধরা গেট এলাকায় ককটেলের আঘাতে নিহত হন ট্রাক চালক
মোহাম্মদ জাহাঙ্গীর, কলের মিস্ত্রি জাকির হোসেন এবং কারখানার শ্রমিক রমজান মিয়া জীবন। এই ঘটনায় পরবর্তী সময় ভাটারা থানায় বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘটনার এত মাস পর, মূলত সরকার পরিবর্তনের পর তদন্তকারী আধিকারিকরা আদালতে জানান, ঘটনার সময়কার বিশৃঙ্খলায় সুনির্দিষ্ট কার আদেশে বা কার আঘাতে মৃত্যু হয়েছে তার কোনো অকাট্য সাক্ষী বা ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। অথচ ইউনূসের আমলে এই সমস্ত মামলায় কারো জামিন পর্যন্ত হয়নি। বলা হচ্ছে, গোটা বাংলাদেশে এমন ধরনের কয়েক হাজার মামলা রয়েছে। পুলিশের ফাইনাল রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে যে অনেক ক্ষেত্রে ঘটনাস্থল নিয়ে অসঙ্গতি পাওয়া গেছে, যেমন নিহতরা অনেকেই ভিন্ন জায়গায় মারা গিয়েছেন। আবার একই ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিভিন্ন শহরে মামলা দায়ের হয়েছে। এর ফলে মামলার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে ইউনূসের আমলে। আর বেশিরভাগ ক্ষেত্রেই অজ্ঞাত পরিচয় হামলাকারী উল্লেখ করে মামলা দায়ের হয়েছিল। ফলে পরবর্তী সময় পুলিশ ইচ্ছামতো আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে মামলায় যুক্ত করে দিয়েছে। বিশ্লেষকদের দাবি, ভাটারা থানার ঘটনা হয়তো শুরুয়াত। এবার একে একে অনেক মামলাতেই আওয়ামী লীগের নেতারা জামিন পেতে শুরু করবেন। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। বরং গত কয়েকদিনে নরসিংদী, পাবনা ও চট্টগ্রামে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ধর্ষণ, হত্যা ও প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের ওপর পৈশাচিক বর্বরতা বেড়ে যাওয়ায় নতুন সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা। গত ২৫-২৬ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর মাধবদীতে এক লোমহর্ষক ঘটনা ঘটে। ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকেই অপহরণ করে নিয়ে যায় স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নুরা ও তার চক্র। অপহরণের পর তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার পর লাশ ফেলে রাখা হয় ফসলের জমিতে। পুলিশ এই ঘটনায় মূল আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পাবনায় দাদি নাতনিকে পৈশাচিক কায়দায় খুন। পাবনার ঈশ্বরদীতে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঘটে যাওয়া ঘটনাটি বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গেছে। ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুনকে বাড়ির উঠানেই কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার ১৫ বছর বয়সী নাতনি জামিলা আক্তারকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর সরিষার খেতে ফেলে হত্যা করা হয়। ২৮ ফেব্রুয়ারি সকালে তাদের মরদেহ উদ্ধারের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় স্বজনদেরই সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে শিশু ধর্ষণ ও গলাকাটা লাশ উদ্ধার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ মার্চ বোটানিক্যাল গার্ডেনের দুর্গম পাহাড়ে ৭-৮ বছরের এক কন্যা শিশুকে অত্যন্ত বিভৎস অবস্থায় পাওয়া যায়। শিশুটির শ্বাসনালী কাটা ছিল এবং পরনের কাপড় ছিল না। চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ রাতে শিশুটি মারা যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যেই গলা কেটে দেওয়া হয়েছিল। এই ঘটনাটি চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশি পাহারার মধ্যেই ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ। এদিকে শুধু নারী শিশু নির্যাতনই নয়, বেড়েছে সশস্ত্র সন্ত্রাসীদের দাপটও। গত ২৮ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম নগরের চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে পুলিশি পাহারার তোয়াক্কু না করেই সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি চালায়। কোটি টাকা চাঁদা না পেয়ে এই দুঃসাহসিক হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খোদ পুলিশি পাহারার মধ্যে এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ভঙ্গুর দশাকে স্পষ্ট করে। এদিকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। কারণ ওই হামলায় নিহত হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। পাশাপাশি জানা গিয়েছে, ওই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন পদাধিকারী নিহত হয়েছেন। বিশেষ করে খামেইনির মৃত্যুর খবরে শোরগোল পড়েছে বেশি। এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। আবার কোনো কোনো দেশ তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। আবার কিছু দেশ খুব সাবধানী ও সাদামাটা প্রতিক্রিয়া দিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে বাংলাদেশের তারেক রহমান সরকার। ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশে নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনা হল, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে গোটা বাংলাদেশে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি পুরোপুরি মার্কিন নীতিতেই চলছে তারেক রহমানের বর্তমান সরকার? গত শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে আচমকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ওই হামলা এতটাই নিখুঁত ছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি ও তার পরিবারের কয়েকজন সদস্য এবং সে দেশের কয়েকজন শীর্ষ আধিকারিকের প্রাণ যায়। এত বড় প্রত্যাখ্যাতেও দমে যায়নি ইরান। শনিবার সকাল থেকেই তারা পাল্টা হামলা চালাতে শুরু করে।
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, জর্ডান, কুয়েট, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে একসাথে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির ক্ষতি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও কার্যকর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে 4টি ক্ষেপণাস্ত্র হিট করেছে ইরান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই পাল্টা হামলার নিন্দা জানিয়েছে। সেখানে খামেনি হত্যার কোনো প্রসঙ্গই উল্লেখ করেনি তারেক রহমানের সরকার, যা কূটনৈতিক মহলে অভির কৌতূহলের উদ্রেক করেছে। ঘটনাচক্রে বাংলাদেশ সরকারের এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ নেই। ফলে ওই বিবৃতিটি প্রকাশের পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বাংলাদেশে। অপরদিকে বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক কূটনৈতিকরা এই বিবৃতিকে কার্যত একপেশে বলে দেগে দিচ্ছেন। সে দেশের কূটনৈতিক মহলের বিশ্লেষণ, এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ন্যায়সঙ্গত হওয়া উচিত ছিল। আমরা জানি না এই বিবৃতি কি কারো চাপে পড়ে দেওয়া হয়েছে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকেই দিয়েছে। যেটাই হোক, এই বিবৃতি মেনে নিতে পারেনি বাংলাদেশের বিরোধী দল জামায়াতে ইসলামী ও অন্যান্য সহযোগী দলগুলো। তারা ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার ছাত্র জনতা ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হন। এদিকে ক্ষমতা হস্তান্তরের পর সম্ভাব্য মব বা জনরোষের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে। এই নিরাপত্তাহীনতা থেকেই দায়িত্ব ছাড়ার মাত্র কয়েকদিন আগে গত 10 ফেব্রুয়ারি এক বিশেষ গেজেটের মাধ্যমে নিজেকে পরবর্তী 1 বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন বা ভিভিআইপি ঘোষণা করেছেন তিনি। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ আইন 2021-এর ধারা 2 ক ব্যবহার করে জারি করা এই গেজেটের ফলে তিনি বিদায়ের পর পরবর্তী 1 বছর এসএসএফের নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণত বিদায়ী সরকার প্রধানদের ক্ষেত্রে এই নিরাপত্তা স্বয়ংক্রিয় নয়, তবে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ড ইউনুস নিজের জন্য এই সুরক্ষা নিশ্চিত করে গেছেন। বিস্ময়কর বিষয় হল, স্বচ্ছতার খাতিরে সরকারি গেজেটগুলো বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হলেও ড ইউনুসের এই ভিভিআইপি ঘোষণার গেজেটটি সেখানে পাওয়া যায়নি। বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা নথির ভিত্তিতে এটি মুদ্রিত হলেও তাদের বিশেষ অনুরোধেই তা ওয়েবসাইটে আপলোড করা হয়নি। এই গোপনীয়তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী এখন থেকে ড ইউনুসের বাসভবন, কর্মস্থল এবং দেশ বিদেশের প্রতিটি পদক্ষেপে এসএসএফ নিয়োজিত থাকবে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড কঠোরভাবে যাচাই করা হবে। ড ইউনুসের এই মব আতঙ্কের পেছনে তার আমলের মানবাধিকার লঙ্ঘনের চিত্রকে দায়ী করছেন বিশ্লেষকরা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী বিগত 18 মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স চরম আকার ধারণ করেছিল। 413টি গণপিটুনির ঘটনায় 259 জন প্রাণ হারিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন অন্তত 60 জন। এছাড়া বঙ্গবন্ধু ভবন ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা, মাজার ভাঙচুর এবং আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির মতো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আইনের শাসন ও বিচার ব্যবস্থার ভঙ্গুর অবস্থার কারণে সাবেক এই শাসকরা এখন নিজেরাই জনরোষের কবলে পড়ার ভয় পাচ্ছেন। এদিকে ফেব্রুয়ারির 12 তারিখে যে তথাকথিত গণভোট হল, সেটা নিয়ে শুরু থেকেই মানুষের মনে একটা খটকা ছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে এই ভোটটা আসলে কী ছিল? সহজ কথায় বললে, 2024 সালে যে অভ্যুত্থানের নামে দেশের নির্বাচিত সরকারকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনাটাকে একটা সাংবিধানিক বৈধতার মোড়কে মুড়িয়ে দেওয়ার চেষ্টা। মানুষ সেটা বুঝেছিল এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়াও দেখিয়েছিল। কিন্তু গণভোটের ফলাফল ঘোষণার পর থেকেই চোখ কপালে উঠছিল। হ্যাঁ ভোটের সংখ্যা দেখে যে কেউ একটু ভাবলেই বুঝতে পারত এই সংখ্যাগুলো কোথা থেকে আসলো। দেশের মানুষ যখন মাঠে নেমে এই সনদের বিরোধিতা করছে, সভা সমাবেশে প্রত্যাখ্যান করছে, তখন কিভাবে এত হ্যাঁ ভোট পড়ল সেটা নিয়ে সংশয় ছিল অনেকের মধ্যেই। এখন সেই সংশয়ের একটা খণ্ডিত স্বীকৃতি মিলল। নির্বাচন কমিশন চুপচাপ একটা সংশোধনী গেজেট বের করল, যেখানে দেখা যাচ্ছে প্রায় 9.5 লাখ হ্যাঁ ভোট কমে গেছে, না ভোটও কিছুটা কমেছে। মোট হিসেবে 10 লাখের বেশি ভোট বাতাসে মিলিয়ে গেছে। আর কমিশন এই বিশাল সংশোধনীর জন্য কোনো কারণ বলেনি, শুধু লিখেছে কমিশনের আদেশক্রমে এটা করা হয়েছে।
এই যে নির্লজ্জ নীরবতা, এটাই আসলে সবচেয়ে বড় স্বীকারোক্তি। 10 লাখ ভোট হঠাৎ কমে যায় না, কোনো কারণ ছাড়া। ভোটের বাক্সে যা ঢোকানো হয়েছিল তার একটা অংশ যে বেঠিক জায়গায় ঢোকানো হয়েছিল, সেটা এখন হয়তো মেলাতে পারছে না কমিশন নিজেই। মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারের পুরো রাজনৈতিক প্রকল্পটাই দাঁড়িয়ে আছে একটা মিথ্যার ওপর। বিদেশি অর্থের সহায়তায়, চরমপন্থী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণে এবং সামরিক বাহিনীর নীরব সমর্থনে 2024 সালে যা হয়েছে সেটা গণ অভ্যুত্থান ছিল না। সেটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকারকে অবৈধভাবে উৎখাত করা হয়েছে। জুলাই সনদ ছিল সেই উৎখাতকে বৈধতা দেওয়ান একটা ধূর্ত কৌশল। ভাবখানা এমন ছিল, জনগণকে দিয়ে একটা হ্যাঁ বলিয়ে নিতে পারলেই সব পরিষ্কার হয়ে যাবে, ইতিহাসে লেখা থাকবে যে জনগণ সমর্থন করেছিল। কিন্তু জনগণ সেই ফাঁদে পা দেয়নি, তাই ভোট বাক্সে যা দরকার সেটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলেই মনে হচ্ছে। এদিকে 2024 সালে গণ অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার পর ওই বছর 8ই অগাস্ট মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে একের পর এক কাজ করে গেছে। তবে সেটা নিজের দেশের মানুষের জন্য না, সেটা নিজের স্বার্থের জন্য। নিজের কিসে ভালো হবে সেইগুলো বরাবর দেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। দেশের মানুষের ভালো করার বদলে তিনি শুধু খারাপটাই করেছে। তরুণ সমাজের কিভাবে উন্নতি হবে সেই দিকে ইউনুস একবারের জন্য দেখেনি। প্রশাসনিক আমলাদের ক্ষেত্রেও তিনি কোনো বদল আনেনি। যারা করেনি অন্যায় তারা পেয়েছে দিনের পর দিন শাস্তি। যারা করেছে অন্যায়, লোকেদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তারা বাংলাদেশে খোলা মাঠে ঘুরে বেরিয়েছে। ইউনুস তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। অনেক ঘটনা ঘটে যাবার পর বাংলাদেশে নির্বাচন হয়। সেই নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসে। অন্তর্বর্তীকালীন সরকারের হয় অবসান। তাতে কিন্তু ইউনুস ক্ষুব্ধ। তিনি চেয়েছিলেন জনগণ তাকেই ভোট দিক। তিনি আগামী 5 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে একেবারে খারাপের দিকে নিয়ে যাবে। কিন্তু সেগুড়ে বালি। জনগণ তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এসেছে। তারেক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক ক্ষমতায় বসার পর থেকে একাধিকবার তিনি বলেছেন কোনো দুর্নীতি হবে না, স্বচ্ছভাবে সরকার চলবে, যারা অন্যায় করবে তারা শাস্তিও পাবে। ইউনুসের আমলে যেসব দুর্নীতি হয়েছে তার তদন্ত শুরু করেছে বিএনপির সরকার। কিন্তু মোহাম্মদ ইউনুস ক্ষমতা থেকে চলে যাবার পরও তন্ধ্য গমেন্দ্রজাত বিন্দুমাত্র। বিদায় নেওয়ার আগেও নিজের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে ভোলেননি ডক্টর মোহাম্মদ ইউনুস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন আগে অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন। এর ফলে পরবর্তী 1 বছর তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর অর্থাৎ এসএসএফ নিরাপত্তা সুবিধা পাবেন। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে সরকার পরিবর্তনের চেষ্টা করলে দখলদার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইসনা এক সামরিক কর্মকর্তাদের বরাতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যদি সরকারের পতন ঘটানোর চেষ্টা করে তাহলে ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হবে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বিপুল প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হয়েছে। ইরানের অব্যাহত হামলার কারণে এসব মিসাইল ফুরিয়ে আসছে। ফলে আগামী কয়েকদিন পর থেকেই তাদের হিসাব করে প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাতে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ডেন কেইন বলেছিলেন তাদের কাছে পর্যাপ্ত আক্রমণাত্মক ও রক্ষণাত্মক মিসাইল রয়েছে। কিন্তু সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এখন জানালো ভিন্ন তথ্য। এদিকে লেবাননের খাইম শহরে দখলদার ইসরায়েলের সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়িত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ইসরায়েলি সেনারা খাইম দিয়ে লেবাননে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ওই সময় তাদের অবস্থান লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়, যা এখনও চলছে বলে বিবৃতিতে জানিয়েছে তারা। তাদের হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। আমাধায় বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের কিরাত শামোনাতে রকেট নিক্ষেপ করেছে। সেখানেও দখলদারদের সেনা আহত হয়েছে বলে জানিয়েছে তারা।